প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল থেকেই বেশ অসুস্থ এবং আজকে মোটামুটি একদম খুবই খারাপ লাগছে। ওষুধ খেয়ে জাস্ট কথা বলছি। খুব সংক্ষেপে কিছু কথা বলবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সাথে তিনি মালয়েশিয়া বেজিং যাবার আগে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সাথে একান্ত বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছে এবং সেই রাষ্ট্রদূতদের অনেকে এই মুহূর্তে কেন দিল্লিতে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চায়নায়, তখন চায়নার পররাষ্ট্রমন্ত্রী ভারতে। ভারতে ব্রিক্স কেন্দ্রিক বেশ কিছু বৈঠক চলছে। অজিত দোভালের সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, এই চারটি দেশের রাষ্ট্রদূত দিল্লিতে অজিত দোভালের সাথে কি মিটিং করেছেন, এই বিষয়গুলো নিয়েই আজকে প্রশ্ন। কিছু একটা হচ্ছে দিল্লিতে, বিশেষ করে G7 এর মিটিং এর পরে, যেখানে ট্রাম্পকে বলা হয়েছে যে তাকে বিশ্বাস করবার মতো দেশ এবং মানুষের সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা এইবার দেখছি যে আমেরিকার পক্ষ থেকেই একটা প্রেশার, একটা উদ্যোগ যে ভারতের সাথে তারা মিলেমিশে কাজ করবে। এবং এবার তারা বলেছে এবং এখন পর্যন্ত সেটা মিন করছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমেরিকা সেটা সমর্থন করবে এবং ভারত সেই বিষয়গুলো নিয়ে ভাবছে। আপনারা জানেন যে ভারত কোনো কিছুতেই তাড়াহুড়া করে না। তারা কূটনীতিতে T20 ম্যাচ নয়, তারা টেস্ট ম্যাচ খেলতে অভ্যস্ত। এবং যদি বাংলাদেশে দেখে ডক্টর ইউনূসের রেজিমটা কিভাবে তারা 5 বছর থেকে 1.5 বছরে নিয়ে আসলো, জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেখানে জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হলো না। এই সব কিছুর পেছনে কিন্তু ভারতের একটা হাত ছিল, আপনি স্বীকার করেন আর নাই করেন। এই মুহূর্তে দিল্লিতে এই যে বৈঠকগুলো হচ্ছে, আমাদের রাষ্ট্রদূতরা গিয়েছেন, নিশ্চয়ই কিছু একটা হয়েছে এবং এই খবরগুলো জানতে পারবো। এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে ডক্টর জাহেদ যে দিল্লি থেকে ফিরে গিয়েছিলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জাওসওয়াল কথা বলবেন। তিনি অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে যাচাই বাছাই শেষে তারা যখন ডাক্তার জাহেদকে ভারতে ঢুকবার অনুমতি দিলেন, তখন তিনি নিজের সিদ্ধান্তে চলে গেছেন। তো এই দায়িত্ব ভারতের না। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তিনি একটা টিমের লিড দিয়েছিলেন। তো সেই টিমের বাকি যে 16 জন ছিলেন তারা কিন্তু কেউ ফিরে যায়নি। তারা ওই ইন্ডিয়ান ওশান ডিম ওই কনফারেন্সটা ঠিকই পার্টিসিপেট করেছে, ওই কনফারেন্সের ডিক্লারেশনে তারা অংশগ্রহণ করেছে। তাহলে শুধুমাত্র ডাক্তার জাহেদ নিজে ফিরে গেছে। তো এই দায়িত্ব না ভারত না সরকার নেবে। আমার মনে হয় যে তিনি একটা স্টান্টবাজি করতে গিয়েছিলেন, কিন্তু স্টান্টবাজিটা করতে যেয়ে তিনি খুব একটা সফল হননি, বরং তিনি ধরা খেয়েছেন। এই যে অনেকটা যে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না, পাকিস্তানও হাওয়া দিল, কিন্তু আলটিমেটলি কি হইল, বাংলাদেশ খেলেনি, ওখানে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। এখন তারা ধারণা করছিল বাংলাদেশের হাত পা ধরবে, রিকোয়েস্ট করবে, হেই করবে, বাংলাদেশ তখন ভাব নেবে। তো জাহেদের বিষয়টাও তাই হয়েছে। অনেক কিছুই করতে চেয়েছিল কিন্তু কিছুই হয়নি। সে একা একা ফিরে এসেছে এবং এখন বলছেন যে আবার সুযোগ পেলে তিনি যাবেন। কিন্তু যা হারানোর তা হারিয়ে ফেলেছে। আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার যে যুদ্ধবিমান কিনবে
চায়না থেকে, যেটি গতকাল আমি বলেছিলাম, সেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আবার আমেরিকা থেকে বোয়িং কিনবে। তো এত বোয়িং, এত যুদ্ধ বিমান বাংলাদেশ কি জন্য কিনতেছে? এত যুদ্ধ করবার তো আমাদের কিছু নেই। আমাদের প্রতিবেশী ভারতের সাথে এইগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? মিয়ানমারের সাথে এগুলো দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? কতদিন পারবো? কতক্ষণ পারবো? যেখানে আমাদের, বারবার বলছি, যে অর্থনীতি ভঙ্গুর, দেশ যে পথে যাচ্ছে তাতে দুর্ভিক্ষও হতে পারে। এই সময় কেন সরকার এত টাকা দিয়ে এই সমরাস্ত্র কিনছে, বিমান কিনছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেটা আমরা জানলাম, যে বর্তমান সরকার যে কেনাকাটায় কমিশন পাওয়া যাবে সেই বিষয়ে তিনি আগ্রহী, এবং এই বোয়িং, এই চীনের যুদ্ধ বিমান, এগুলো প্রত্যেকটায় একটা বড় রকমের কমিশন আছে। বর্তমান সরকার কিন্তু ছোটখাটো বিষয়ে হাত দেয় না, ছোটখাটো বিষয়গুলো তাদের ক্যাডাররা খায়। কিন্তু দেখবেন যে বেশ কিছু পজিশন শোনা যায় যে অমুক চিফ ইঞ্জিনিয়ার, তার 300 কোটি টাকা দিতে হবে এই পদে। আমাদের একটা ফার্মাসিউটিক্যালস আছে সরকারি, EDCL, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, সেইটার যিনি MD, তাকেও একটা বড় অ্যামাউন্ট ইনশিওর করেই MD পদ নিতে হয়েছে, এবং মাঝখানে অ্যামাউন্ট দিতে পারছিলেন না বলে দেখবেন যে একজন সেক্রেটারি না কাকে জাস্ট ভারপ্রাপ্ত দেওয়া ছিল, পরে আবার টাকা পয়সার লেনদেন ঠিক হয়েছে। একদম শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পদগুলো লাভজনক সেখানে টাকা দিয়ে বসতে হবে। এবং এই কেনাকাটাও আপনারা দেখবেন যে অপ্রয়োজনীয় কেনাকাটা, এগুলো সব ওই কমিশন বাণিজ্য। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। শেষে বলবো যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তারা তো মিছিল করছে, তাদের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে। এই মিছিলের বিরোধিতা করতে গিয়ে বিএনপি তাদের অঙ্গ সংগঠন ও রাজপথে মিছিল করছে। এই ছবিটা দেখেন, 20 জনও নাই। একটা ক্ষমতাসীন দল, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মিছিল কার্যক্রম ঠেকানোর জন্য মাঠে নেমেছে, সেই মিছিলে 20 জন নাই। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? বিএনপির আসলে সাংগঠনিক অবস্থাটা কি? সরকার তো তারা চালাতে পারছেই না, সাংগঠনিকভাবে নানান রকমের অপরাধের সাথে যারা জড়িয়ে গেছে, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, কিন্তু যে রাজনৈতিক কার্যক্রম, সেটার কি অবস্থা এই ছবিতে আপনারা দেখলেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।